নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশে আবার সেনাবাহিনী নামছে। কেন নামছে? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা করেছেন যে সোমবার সন্ধ্যের পর থেকে বাংলাদেশের 6টি জেলা, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ 6টি জেলাতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং অন্তত 3-4 দিন তারা ময়দানে থাকবে। যদিও একথাও ঠিক যে বাংলাদেশের অনেক জেলাতেই এখনো সেনাবাহিনী ময়দানেই আছে, তবে কিছু জেলাতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফেরানো হয়েছিল। সেনাবাহিনী ময়দানে নেমেছিল, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছিল 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়, যখন তৎকালীন শেখ হাসিনা সরকার কোটা বিরোধী আন্দোলনের মোকাবিলায় এক পর্যায়ে তারা সেনাবাহিনীকে ময়দানে নামায়। তারপর সেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থানের সাফল্য, এই সব কিছুর পেছনে সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আওয়ামী লীগের বক্তব্য যে তিনি একজন মির্জাফর। এখন কথা হচ্ছে যে সেই সেনাবাহিনী আস্তে আস্তে তারা নির্বাচন হয়ে গিয়েছে বাংলাদেশে। এখন একটি নির্বাচিত সরকার 2000 মানে এই চলতি বছর 2026-এর 17 ফেব্রুয়ারি থেকে তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। তারা সিদ্ধান্ত করেছিল যে সেনাবাহিনীকে তারা ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবে, কিন্তু হঠাৎ করে আবার সিদ্ধান্ত বদল হয়েছে। তার কারণ যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে 77তম প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন মঙ্গলবার আছে, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিগুলির মোকাবিলা করার জন্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্যই সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে। এবং 6টি জেলা নিয়ে স্পেসিফিক গোয়েন্দা রিপোর্ট আছে যে সেখানে নাশকতামূলক কাজকর্ম হতে পারে, তাই সেনাবাহিনীকে সেখানে মোতায়েন করা হলো, এমনটি সালাউদ্দিন আহমেদের তরফে বলা হয়েছে। এর আগে 3-4 দিন আগে আমরা ওয়ালে একটি এক্সক্লুসিভ খবর করেছিলাম যে বাংলাদেশ পুলিশ সদরের একজন ডিআইজি কনফিডেন্সিয়াল, তিনি বাংলাদেশ পুলিশের সমস্ত শাখাকে নির্দেশ দিয়েছিলেন বা বার্তা পাঠিয়েছিলেন যে 23 জুন সম্পর্কে সতর্ক থাকতে হবে, তার আগের দিন থেকেই সতর্ক থাকতে হবে, পরের দিনও সতর্ক থাকতে হবে। তার কারণ আওয়ামী লীগ যে সমস্ত কর্মসূচি নিচ্ছে তাতে অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও আওয়ামী লীগের কর্মসূচিগুলি কিন্তু এক অর্থে যেটাকে আমরা চলতি বাংলায় বলি খুবই নিরামিষ কর্মসূচি, অর্থাৎ তারা দলীয় দপ্তরে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করবে, ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি, সেই বাড়ির চত্বরে তারা শ্রদ্ধা জানাবে। এখন এগুলি সবই তাদের প্রত্যাশা, সেগুলি তারা কতটা করতে পারবে তার কারণ তাদের কতগুলি পার্টি অফিস অক্ষত আছে, কতগুলি তালাবন্ধ, এ সমস্ত অনেক বিষয় আছে। কিন্তু একটা দল যখন তার জন্মদিবস পালন করে তখন সে অনেকগুলি কর্মসূচি নেয়। এই কর্মসূচির মধ্যে কিছু দান ধ্যানের কর্মসূচিও আছে, যেটা অত্যন্ত ভালো একটা কাজ। এখন কথা হচ্ছে যে এই কর্মসূচিগুলিও আওয়ামী লীগকে করতে দেওয়া হবে না, এটা সরকারের সিদ্ধান্ত। সালাউদ্দিন আহমেদ কদিন আগেই বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল নেই, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। দলের মহাসচিব অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ এবং গণতন্ত্র হচ্ছে পরস্পর বিরোধী দুটি শব্দ, ফলে আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই, ফ্যাসিবাদী শক্তিকে কোনো অবস্থাতেই রাজনীতির ময়দানে সক্রিয় হতে দেবে না বিএনপি সরকার। ফলে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ পতাকা তুলবে, জাতীয় পতাকা তুলবে, এটাও কিন্তু তাদের অপরাধ হিসেবেই গণ্য হবে। অর্থাৎ তাদের যেহেতু সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, তাই এগুলি তাদের বিরুদ্ধে অপরাধ এবং মামলা মোকদ্দমা হবে। এবং এটাও ঘটনা যে এই সুবাদে বা এই অজুহাতে আরও কয়েক হাজার বা কয়েকশো আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আছেই, 5ই আগস্টের পর থেকেই সেটা চলছে। ফলে এটা ছিল আওয়ামী লীগের দিক থেকে যে বিষয়টি, তাতে একটা বিষয় স্পষ্ট যে সরকার মেনে নিচ্ছে যে তারা একদিকে যখন বলছে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তখন আবার এই প্রশাসনিক সিদ্ধান্তগুলি নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার প্রমাণ করছে যে আওয়ামী লীগ জিন্দা হ্যায়
এবং আওয়ামী লীগ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। তারা যে কোনো সময় দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। একথা মনে রাখতে হবে যে অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু জনবল দরকার, দক্ষ জনবল দরকার এবং নীতিনিষ্ঠ জনবল দরকার। ফলে আওয়ামী লীগ যে অনেকটা গুছিয়ে নিতে পেরেছে এই খবরটি সরকারের কাছে অন্তত আছে। নেতারা বা মন্ত্রীরা মানে বেখেয়ালে যাই বলুন না কেন, পুলিশ প্রশাসনের কাছে কিন্তু খবরটি আছে যে আওয়ামী লীগ তাদের অবস্থান থেকে অনেকটা অগ্রসর হয়েছে এবং মানুষের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে তারা যদি কোনো একটা কর্মসূচি দেয়, সেই কর্মসূচি সফল হওয়াটা কোনো অসম্ভব কিছু নয়। আর যদি সেটা সফল হয়ে যায় তাহলে সেটা সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। তাই আওয়ামী লীগকে সরকার কর্মসূচি করতে দেবে না। কিন্তু এই যে সিদ্ধান্তটি অর্থাৎ সেনাবাহিনীকে নামানো, এটার পেছনে আমার মনে হয় আরো বেশ কয়েকটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে এই সিদ্ধান্তের দ্বারা বিএনপি সরকার এটা প্রমাণ করলো যে পুলিশের ওপর তাদের আস্থা নেই। তারা এখনো মনে করে পুলিশ আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ কিন্তু বরাবর বলে আসছে যে গণ অভ্যুত্থানের নামে পুলিশকে নিশানা করা হয়েছিল এবং 400-র ওপর পুলিশ কর্মী নিহত হয়েছেন, এমনকি অন্তঃসত্ত্বা পুলিশ কর্মীকে হত্যা করা হয়েছে, শিশুসহ এই সমস্ত অভিযোগ তারা করছে। এবং তারা বারে বারেই বলেছে যে পুলিশের মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার পর অর্থাৎ মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর এবং বিএনপির 4 মাস, অর্থাৎ এই সব মিলিয়ে যে সময়টি, তাতেও কিন্তু পুলিশের মনোবল যেমন ফেরেনি, এটা যেমন একটি কথা, তেমনি একটি রাজনৈতিক বার্তা এখান থেকে আসছে যে বিএনপি নেতৃত্ব তারা এখনো পুলিশকে পুরোপুরি ভরসা করছে না। তাই তারা সেনাবাহিনীর আশ্রয়ে তারা মানে সহায়তা তারা চাইছে। আমার মনে হয় যে এটার পেছনে আরো কতগুলি কারণ আছে। এক তো হচ্ছে যে এই কর্মসূচির সুবাদে আবার আওয়ামী লীগের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা হবে, প্রচুর ধরপাকড় হবে, অথবা এমন একটা পরিস্থিতি আজ থেকেই করা হবে, সোমবার থেকেই করা হবে, যাতে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে না পারে। ঘটনা হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন, তারা কর্মসূচি পালন করতে পারুক বা না পারুক, দুটোর কোনো ক্ষেত্রেই কিন্তু সবটাই কিন্তু সরকারেরই বিরুদ্ধে যাবে। তার কারণ পালন করতে না পারলে মানুষের মধ্যে এই ধারণাই বদ্ধমূল হবে যে আওয়ামী লীগকে জোর করে কর্মসূচি পালন করতে দেওয়া হলো না। আবার যদি সরকার শিথিল অবস্থান নেয় তাহলে আওয়ামী লীগ কর্মসূচি পালন করে দেখিয়ে দেবে যে তারা আছে, বেশ ভালো রকমভাবেই আছে এবং জনগণের সমর্থন নিয়েই তারা আছে। কিন্তু আমার মনে হয় এর পেছনে আরো একাধিক কারণ, আরো অন্তত দুটি গুরুত্বপূর্ণ কারণ আছে। একটি কারণ হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমান, বিশেষ করে তারেক রহমান ব্যক্তি, তারেক রহমান এবং আলাদা করে বিএনপি সরকারের সম্পর্ক। তারেক রহমান দেশ ছেড়েছিলেন 17-18 বছর আগে, যখন সেনাবাহিনীর সঙ্গেই তার গোলমাল, সেনাবাহিনী তাকে হেফাজতে অত্যাচার করেছিল এবং তারপর তিনি লন্ডন চলে যান। দীর্ঘ লন্ডনে মানে তিনি নির্বাসনে থাকার পর দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। তার উপরে যারা অত্যাচার নিপীড়ন করেছিলেন তারা এখনই কিন্তু অনেকেই সেনাবাহিনী থেকে অবসর নেননি, তারা সেনাবাহিনীর শীর্ষ পদে আছেন। এবং তাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা ঠিক কেমন, তারেক রহমান বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি অতীতে সব কিছুই ভুলে গিয়েছেন, কারো প্রতি তার কোনো প্রতিহিংসা নেওয়ার কোনো বাসনা নেই। কিন্তু এই ভালো কথায় তো সেনাবাহিনী বা রাজনীতিবিদেরা চলেন না। ফলে তারেক রহমানের সঙ্গে ওই অফিসারদের সম্পর্কটি ঠিক কেমন জায়গায়, এইটা নিয়ে সংশয় আছে। সামগ্রিকভাবে বিএনপির পাশে সেনাবাহিনী কতটা আছে, তার কারণ সেনাবাহিনীতে জামায়াতে ইসলামীর একটা বড় প্রভাব আছে। এটাও একটা বড় কারণ যে জামায়াতে ইসলামীর একটা বড় প্রভাব আছে। একাংশ আওয়ামী লীগের সঙ্গেও আছে, যদিও সেই সংখ্যাটা এখন হয়তো আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে, কিন্তু জামাতের একটা বড় প্রভাব আছে। বিএনপি নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কে টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলছে। কূটনৈতিক মহলে, রাজনৈতিক মহলে, সামাজিক জায়গাতে, এমনকি শিক্ষাঙ্গনে যারা রাজনীতি কূটনীতি নিয়ে চর্চা করেন তাদের মধ্যেও এ নিয়ে সংশয় সন্দেহ আছে যে সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমানের সরকারের সম্পর্কটা কতটা সুমধুর। এই অবকাশে অর্থাৎ আওয়ামী লীগ মোকাবিলার নামে আবার সেনাবাহিনীকে নামিয়ে তারেক রহমানের সরকার, সালাউদ্দিন আহমেদরা তারা দেখাতে চাইছেন যে সেনাবাহিনী তাদের পাশে আছে এবং এক কথায় সেনাবাহিনী তাদের অনুরোধ শুনে পথে নেমে চলে এসছে। ফলে সেনাবাহিনীর সঙ্গে সরকারের বোঝাপড়ার কোনো সমস্যা নেই, তারেক রহমানের বোঝাপড়ার কোনো সমস্যা নেই। সেনাবাহিনী তারা সরকারের একেবারে
আস্থাবান একটি বাহিনী এবং তারা সরকারের পাশে আছে, এই বার্তাটি স্পষ্ট করাও তারা চেষ্টা করছে। আর যে বার্তাটি সেটি হচ্ছে যে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার এটা দেখাতে চায় যে এই যে গণ অভ্যুত্থানের পর 2 বছর প্রায় কেটে গেল, এখনো সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে ময়দানে ফিরতে দিতে চায় না। তাই তাদের কর্মসূচি মোকাবিলার জন্য বলা মাত্র সেনাবাহিনী এক পায়ে খাড়া হয়ে গিয়েছে। তারা ময়দানে নামবে এবং মঙ্গলবার এবং পরবর্তী সময়তে তারা আওয়ামী লীগের কর্মসূচিকে বানচাল করা, ধরপাকড়, মারধর যা যা করার তারা করবে। অর্থাৎ বিএনপি এটা দেখাতে চাইছে যে একদিকে দেখাতে চাইছে যে পুলিশ তাদের ওপর তারা খুব একটা ভরসা করছে না, কারণ তারা এখনো মনে করে পুলিশ হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দোসর, তাদের প্রতি তাদের সহানুভূতি বেশি আছে। অন্যদিকে তারা দেখাতে চায় যে সেনাবাহিনীর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি কোনো রকম দরদ নেই, ফলে সেনাবাহিনী সরকারের পাশে আছে। এবং বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বাস্তবতাও বটে যে সেনাবাহিনীর সমর্থনটা সরকার টিকিয়ে রাখা, সরকারে আসা, ক্ষমতায় আসা, এই সব কিছুতে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে কিন্তু একটা তার প্রভাব আছে। ফলে এই যে সেনাবাহিনীকে হঠাৎ করে ডেকে নেওয়া হলো, একদিকে সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আর সেই দলের কর্মসূচি, নিরামিষ কর্মসূচি মোকাবিলায় সেনাবাহিনীকে তলব করা, এটা শুধুমাত্রই আওয়ামী লীগ মোকাবিলা শুধু নয়, এর সঙ্গে বহুমুখী বার্তা দেওয়ার চেষ্টা তারেক রহমানের সরকার করছে বলে আমার মনে হয়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সংক্ষেপে বলি, সেনাবাহিনী শেখ হাসিনা আওয়ামী লীগের পাশে নেই, তারেক রহমান এবং বিএনপির পাশে আছে, এই বার্তা দেওয়া। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো, এই বার্তা দেওয়া। এবং একই সঙ্গে বিএনপি সরকার একটা মস্ত বড় ভুলও করলো, তারা এই বার্তাটিও স্পষ্ট করলো যে পুলিশ তাদের পাশে নেই, পুলিশকে তারা এখনো সন্দেহের চোখে দেখে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।